জঙ্গল মানেই রহস্য, জঙ্গল মানেই অ্যাডভেঞ্চার, জঙ্গল মানেই ভয়ানক এবং সৌন্দর্যের মেলবন্ধন একসাথে এক জায়গায়। কিন্তু আজ এই পৃথিবীর ভয়ঙ্কর জঙ্গলের কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং এক সত্য ঘটনা নিয়ে তৈরি মুভির এক্সপ্লেন করতে চলেছি। অজনের অ্যামাজনের জঙ্গলকে পৃথিবীর সবথেকে গভীর এবং ভয়ানক জঙ্গল বলা হয়। কি হয়েছিল তখন, যখন সেখানে গিয়ে ফেঁসে যায় একজন, এবং তারপর পৃথিবীর ভয়ানকতম জঙ্গল অ্যামাজনে তার সাথে যা ঘটতে শুরু করে তা শুনলে শিহরণ জাগবে। এবং সব থেকে অবাক করার মতো ব্যাপার হলো এই ঘটনাগুলো বাস্তবে একজনের সাথে ঘটেছিল। মুভির শুরুতে দেখানো হয় একটা ছেলের, যার নাম হলো ইউসি। ইসি 3 বছর আর্মিতে কাজ করে আর 1980 সালে ইসরায়েল ছেড়ে চলে আসে, কারণ সে ঘর সংসার বা চাকরি করে আর 5 জন ছেলের মতো জীবন কাটাতে চায়নি। তার জীবনের মূল লক্ষ্য ছিল অ্যাডভেঞ্চার। অজানা রহস্য উদ্ধার করা ছিল তার অন্যতম শখ বা জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্যেই রিউসি রওনা দেয় দক্ষিণ আমেরিকার বলিভিয়ার উদ্দেশ্যে। এখানে তার দেখা হয় মার্কাস নামে একজনের সাথে। মার্কাস একজন স্কুল টিচার এবং খুবই হাসি খুশি একজন মানুষ। প্রথম আলাপে ইউসি এবং মার্কাস খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর তারা দুজনেই একসাথে ঘুরতে থাকে। এভাবেই একদিন ঘুরতে ঘুরতে মার্কাসের সঙ্গে দেখা হয় তার বন্ধু কেভিনের। কেভিন একজন ফটোগ্রাফার, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, যারা কিনা গভীর জঙ্গল টঙ্গলে ফটো তোলে। এরপর তাদের 3 জনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সময় কিন্তু বেশ ভালোই কাটছিল। একদিন বাজারে গিয়ে পরিচিত হয় খাল নামে এক ব্যক্তির সাথে। পরিচয় হওয়ার পর সে ইউসিকে বলে, আমার কাছে এমন একটা জায়গার খোঁজ আছে যেখানে অরণ্য ততটাই গভীর যতটা রহস্যজনক, এবং সেই জঙ্গলের মধ্যেখানে লুকিয়েছে এক অজানা ভয়ানক আদিবাসী সম্প্রদায়, যারা আমাদের সমাজ থেকে অনেক আলাদা। এবং আমাদের সমাজ অনেক সভ্য এবং শিক্ষিত হলেও তাদের সেই ভয়ঙ্কর জঙ্গলের মাঝখানে কিন্তু এখনও আদিম যুগ চলছে। তাদের খোঁজ কেউই জানে না। আপনি যদি চান তাহলে আমার সঙ্গে সেখানে যেতে পারেন। ইউসিকে বলে এসব কথা শুনে খুব খুশি হয়ে ইউসি তার সমস্ত কথা তার বন্ধুদের জানায়। কিন্তু মার্কাস এবং কেভিন এসব কিছু বিশ্বাসই করে না যে বর্তমানে এখনও কোনো জঙ্গলের মধ্যে আদিম যুগ চলছে। তবে ইউসির কথাই তারা কালের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। কাল তাদেরকে একটা ম্যাপ দেখায় এবং সেখানে সে কিছু অজানা জায়গার কথা বলে, যেখানে শুধুমাত্র আদিম অধিবাসীরা নয়, রয়েছে গুপ্তধন বা সোনার ভাণ্ডার। কিন্তু এসব কথা মার্কাস আর কেবিনের তেমন একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। তাদের মধ্যে দুই একজনই ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ জঙ্গলের মাঝখানে যাওয়াতে আপত্তি করে, কিন্তু শেষ পর্যন্ত সবাই রাজি হয়ে যায়। কাল তাদেরকে বলে যে জঙ্গল সম্পর্কে সব কিছু জানি আমি, যে কোনো বিপদ আপদ যদি আসে তাহলে আমি সামনে নেব, চিন্তা করো না। 1981 সালের 4 নভেম্বর তারা সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা হয়। এখানে বলে রাখি, প্রয়োজনীয় জিনিসের মধ্যে কিন্তু ইউসি আসার সময় একটা ধার্মিক বই নিয়ে এসেছিল। দেখতে দেখতে তারা প্রবেশ করে অ্যামাজনের গভীর জঙ্গলে, যেখানে চারিদিকে শুধুমাত্র সবুজ সবুজ এবং নানা রকম জানা অজানা পশু পাখি আর নদী, ঠিক যেটার উদ্দেশ্যে তারা এসেছে। এবং সারাদিন পর একটা নিরাপদ জায়গা দেখে টেন্ট বা তাঁবু বানিয়ে সেখানে তারা রাত কাটায়। আবার পরদিন সকালে গভীরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। একটু একটু করে তারা গভীরতম গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছিল। জঙ্গলের পরিবেশের সাথে তারা ধীরে ধীরে পরিচিত হতে থাকে। এদিকে দেখা যায় বাকি 3 জনের কাছে এই ভয়ঙ্কর জঙ্গল নতুন হলেও কাল কিন্তু খুবই অভিজ্ঞ ছিল। সে চারপাশের আকাশ আবহাওয়া দেখেই বলে দিতে পারত কখন বৃষ্টি হবে, কখন আবহাওয়া পরিষ্কার থাকবে। জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে বেশ কিছু মানুষ একটা জনবস্তি গড়ে তুলেছে। সেখানে কিছুদিন কাটানোর পর তারা আবার তাদের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে নদী থেকে একটা পাত্রের সাহায্যে একটা পাথর তুলে ইউসি একটু একটু করে সোনা খুঁজে পায়। জঙ্গলে যেতে যেতে একদিন কাল একটা বানর দেখতে পায় এবং দেখার সাথে সাথে সেটাকে গুলি করে এবং শেষ পর্যন্ত সেই বানরটাকে রাতের খাবার হিসেবে তৈরি করে। দীর্ঘদিন জঙ্গলে হাঁটার জন্য মার্কাসের পায়ে এক ধরনের ঘা হয়। কাল তার চিকিৎসা করলেও দেখা যায় ধীরে ধীরে সে আর চলার মতো অবস্থাতেই নেই। একসময় কাল জানায় যে এখন তারা যেখানেই আছে তার থেকে মাত্র 4 দিন যদি হাঁটাহাঁটি করে তারা পৌঁছে যাবে এমন একটি জায়গায় যেখানে আরেকটি জনবসতি আছে। কিন্তু মার্কাসের পক্ষে হেঁটে যাওয়া কিছুতেই সম্ভব নয়। তাই তারা ঠিক করে যে তারা নদীপথে যাবে। সবাই মিলে তারা একটা ভেলা তৈরি করে। এরপর ভেলা নিয়ে সেই জঙ্গলের নদী পার করতে শুরু করে। তারা নদীতে যেতে যেতে দেখা যায় এক জায়গায় নদীর স্রোত প্রচণ্ড বেশি।
স্রোতে তাদের ভেলা ওলটপালট করতে শুরু করে। একই মার্কাসের এরকম অবস্থা, তার মধ্যে নদীর প্রবল স্রোত, কোনো রকমে তারা সামনের পাহাড়ে উঠে আসে। পরের দিন কাল ঠিক করে যে সে আর জঙ্গলের গভীরে যাবে না। এদিকে কেভিন ঠিক করে যে সে নদীপথ দিয়েই যাবে। আর মার্কাসের পা নিয়ে নদীপথে যাওয়া মানে মার্কাসের ক্ষতি হতে পারে। তাই কেভিন তাকে সঙ্গে নিতে চায় না। মার্কাস ও কেভিনের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে ঠিক করে যে সে কালের সঙ্গে এই জঙ্গল ছেড়ে আবার অ্যাপোলোতে ফিরে যাবে। অ্যাপোলো অর্থাৎ যেখান থেকে তারা যাত্রা শুরু করেছিল, সেই জায়গাটার নামই ছিল অ্যাপোলো। এরপর কেভিন ও ইউসি কালের কাছ থেকে নদীপথে যাওয়ার রাস্তাটা চিনে নেয়। কিন্তু কাল তাদেরকে বলে এই নদীপথে আর কিছু দূর যাওয়ার পর কিন্তু প্রবল স্রোত আছে এবং সেটা পার করে যদি যাও এমন একটা জায়গা আছে যে জায়গায় ভেলা দিয়ে এই স্রোতের মধ্যে কিন্তু টিকে থাকা অসম্ভব। সুতরাং তোমরা দুজনেই কিন্তু মৃত্যুর দিকে পা বাড়াচ্ছ। কাল ও মার্কাস চলে যায়, থেকে যায় ইউসি আর কেভিন। ইউসি আর কেভিন তাদের যাত্রা শুরু করে। নদীপথে দেখা যায় তারা দুজনে ভেলা করে কখনো শান্ত কখনো খরস্রোত জলপ্রবাহের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। দীর্ঘদিন এভাবেই নদীতে যাত্রা করতে করতে একদিন দেখা যায় তারা গভীর জলাশয়ে ভাসতে ভাসতে একটা খরস্রোত জলবায়ুর কাছে চলে এসেছে। আসলে এটা ছিল সেই জলপ্রবাহ যার কথা কাল তাদেরকে বলেছিল। অসতর্কভাবে নিজেদের খেয়ালে ভেলা ভাসাতে ভাসাতেই হঠাৎ তারা ওই খরস্রোত জলপ্রবাহের সামনে পড়ে যায়। কেভিন বিপদ বোঝার সাথে সাথে ইউসিকে বলে জোরে জোরে ভেলার দাঁড় চালাতে, যাতে খুব দ্রুত তারা ডান দিকে থাকা নদীর পাড়ে পৌঁছে যেতে পারে। চারদিকে পাহাড়, তার মাঝখানে বিশাল নদী, আর সেই নদীর জলপ্রবাহ রুদ্ররূপ ধারণ করেছে। নদীর স্রোত তাদের ভেলা প্রায় উল্টে দিচ্ছে। এই অবস্থায় কিনারায় যেতে না পেরে তারা কোনো রকমে তাদের সামনে থাকা একটা বিশাল পাথরের কাছে আটকে যায়। নিজেকে একটু সামলে কেভিন ইউসিকে বলে এই পাথরের পিছনেই এভাবে ভেলা ধরে আটকে থাকতে। কিন্তু কেভিন সাঁতার জানে, তাই সে কোনো রকমের সামনে থাকা নদীর পাড়ে যাবে এবং সেখানে গিয়ে চাকুর সাহায্যে কিছু ডালপালা কেটে ইউসিকে ওখান থেকে উদ্ধার করবে। কিন্তু ইউসি খুব ভয় পাচ্ছিল, কারণ সে সাঁতার জানে না। আর এই নদীর যা স্রোত, যে কোনো মুহূর্তে কিন্তু এখান থেকে ভেসে অন্য কোথাও চলে যেতে পারে। কেভিন তাকে ভরসা দেয় এবং সাথে ওই পাড়ে চলে যায়। ইউসিকে উদ্ধার করার জন্য কোনো একটা ব্যবস্থা করতেই হবে তাকে, এবং ইউসিকে বলে ভেলায় থাকা চাকুটি দিতে। কিন্তু সেই চাকুটি দিতে গিয়ে ইউসি কিন্তু নিজেকে সামলাতে পারে না, আর নদীর প্রবল স্রোত তাকে টেনে নিয়ে যায়। জলের স্রোত এতটাই প্রবল থাকে যে ইউসি ভাসতে ভাসতে কোথায় চলে গেছে সে নিজেও বুঝতে পারে না। আর এমন স্রোতের সামনে কেবিনও অসহায়ের মতো শুধুমাত্র দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার উপায় থাকে না। নদীর প্রবল ঢেউয়ে ইউসি খড়কুটোর মতো ভাসতে থাকে এবং নদীতে থাকা পাথরের মধ্যে ধাক্কা খায়। গভীর জলে হাবুডুবু খেতে থাকে। অনেকক্ষণ পর ইউসি অনেক কষ্টে একটা পাথরকে জড়িয়ে ধরে নিজেকে সামলায় এবং তারপর কোনো রকমে একটা পাড়ে উঠে আসে। ইউসি একটু একটু করে পাথর ধরে উপরের সমতলে ওঠার চেষ্টা করে, কিন্তু অনেক দূর উপরে ওঠার পর সে আবারও পা পিছলে পড়ে যায়। কিন্তু ইউসি হাল ছাড়ে না। অনেক কষ্টে সে উপরে উঠে আসে। সে কেভিনকে চিৎকার করে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। সাড়া পাবে কি করে? সে তো অনেক দূরে চলে এসেছে। একসময় নদীর জলে তার ব্যাগটা ভেসে আসতে দেখে। সে কোনো রকমে জলে ঝাঁপ দিয়ে ব্যাগটাকে উদ্ধার করে এবং তারপর ব্যাগ থেকে একটা ওষুধের বোতল বের করে। এই ওষুধের বোতলটা কাল তাদেরকে সঙ্গে নিয়ে যেতে বলেছিল। এটা এমন একটা ওষুধ বা অ্যালার্জি ট্যাবলেট যেটা খেলে মানুষের ক্লান্তি কেটে যায়। এরপর সে পাহাড়ের উচ্চতা পেরিয়ে উপরে উঠে